আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অল উইথ মিতে। আমি পাভেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আমি আজকে আবারও একটি নতুন সিনেমা রিভিউ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবারে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রায়হান রাফি নির্মিত এবং সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। এবং এই তুফান সিনেমাটি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো চলুন দর্শক, শুরু করা যাক আমার তুফান সিনেমা রিভিউ পর্বটি। তো দর্শক, এখন তুফান সিনেমাটির আমি মূল আলোচনায় আমি আসছি। এই সিনেমাটি আমি দেখেছিলাম ঈদের তৃতীয় দিনে। তো এই সিনেমাটি যখন আমি টিকিট সংগ্রহ করতে গিয়েছিলাম, তখন আমি দর্শকদের মধ্যে একটি প্রচুর আগ্রহ দেখেছি আমি, এবং যেটি বর্তমানে বাংলাদেশের সিনেমার ক্ষেত্রগুলোতে আসলে খুব কম দেখা যায়। এবং বিগত কয়েক বছর আগেও যদি চিন্তা করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের সিনেমাতে কিন্তু এত দর্শকদের চাহিদা বা আগ্রহ ছিল না। এবং সেক্ষেত্রে আমি একটা কথা বলা বাহুল্যই যে আমি নিজে যখন এই তুফান সিনেমার টিকিটটি ঈদের তৃতীয় দিনে সংগ্রহ করতে যাই, আমাকেও কিন্তু বেশ বেগ পেতে হয়েছে, কারণ টিকিটের সংগ্রহের একটি দীর্ঘ দর্শকের সারি ছিল, যেখানে আমাকে অনেকক্ষণ আগে থেকে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমাকে সেই টিকিট সংগ্রহ করতে হয়েছে তুফান সিনেমাটি দেখার জন্য। তো আমি ইভিনিং একটি শো দেখেছিলাম, এবং সেই ইভিনিং শোটি দেখার আগেও আমি একটু চিন্তা করেছিলাম যে দর্শকদের এই তুফান সিনেমাটি নিয়ে কেমন আগ্রহ, এবং এই তুফান সিনেমাটি তারা কেন দেখতে এসছে, এবং তুফান সিনেমাটি দেখার পরে দর্শকদের আসলে কী ধরনের রিয়াকশন ছিল, সেগুলো একটু আমি ভিডিও ধারণ করেছিলাম আমি যখন সিনেমাটি দেখতে যাই তার ঠিক আগ মুহূর্তে। তো সেগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এবং কেউ যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিওগুলি আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন প্রায় 2 সপ্তাহের মতো হতে চললো। এখন প্রায় অনেকেই এই তুফান সিনেমাটি দেখে ফেলেছেন, এবং আমি যখন আপনাদের সামনে এই তুফান সিনেমার রিভিউ পর্বটি নিয়ে হাজির হয়েছি, ততক্ষণে কিন্তু তুফান সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেয়ে গেছে, এবং বিশ্বের প্রায় অনেক দেশেই কিন্তু এখন এই সিনেমাটি বেশ সমারোহে আর কি চলছে। তো ভাবলাম যে এখন একটু সিনেমাটি রিভিউ দেওয়া যেতেই পারে। তো দর্শক, আমি এই সিনেমাটির রিভিউটি দেওয়ার আগে আমি ছোট্ট কয়েকটি বিষয় একটু উল্লেখ করতে চাই। এটা অবশ্য আমার ব্যক্তিগত অভিমত, কারণ একটি সিনেমার কাহিনী, চিত্রনাট্য এবং সেই সিনেমাতে অভিনেতা এবং অভিনেত্রীদের যে অভিনয়, যে পারফরমেন্স বা আর্টিস্টদের যে পারফরমেন্স, এই তিনটা বিষয় আসলে সিনেমার রিভিউর ক্ষেত্রে আমি মূল এই বিষয়গুলোকেই আমি প্রাধান্য দিয়ে থাকি। এবং এই ক্ষেত্রে যে বিষয়গুলোটি থাকে, এবং এই তিনটা দিক থেকে যদি কোনো একজন নির্মাতা যদি এটিকে বেশ ভালোভাবে গুরুত্ব দিয়ে যদি এটা নির্মাণ করে থাকেন একটি সিনেমা, তাহলে সেই সিনেমাটি আমি দেখেছি দর্শকদের মধ্যে একটি আগ্রহ তৈরি হয়, এবং সেই সিনেমাটি বেশ বেশ ভালোভাবেই সফল এবং প্রশংসিত হয়ে থাকে। তো এখানে নির্মাতা রায়হান রাফি আমি দেখেছি যে তিনটি কাজেই, অর্থাৎ সেই তুফানের গল্প এবং তুফানের যে চিত্রনাট্য এবং তুফানের যারা এই সিনেমাতে যাদেরকে কাস্ট করা হয়েছিল, একটি মাল্টিকাস্ট একটা সিনেমা ছিল তুফান। তো সেখানে সবাই যার যার একটি ভালো একটি পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আশা করছি এই সিনেমাটি সবারই ভালো লাগবে। তো আমি যদি বলতে বলা হয় এই সিনেমাটি আমার কেমন লেগেছে, এটি একদম আমি ভিডিও শেষে গিয়ে আমি আপনাদের বলবো। আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো প্রথমে আমি বলছি এই সিনেমাটির কাহিনী নিয়ে। এই সিনেমাটিতে একটি গ্যাংস্টারের কাহিনী নিয়ে এই সিনেমাটি নির্মিত হয়েছে, এবং গ্যাংস্টারের একদম উত্থান থেকে শুরু হয়েছে, এবং সিনেমাটি গ্যাংস্টারের যে জীবনের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলোর দিক থেকে এটি সিনেমাটি তৈরি হয়েছে। এবং এখানে একটি কথা বলে রাখা ভালো, এটি কিন্তু 90 দশকের একটি প্রেক্ষাপটে নির্মিত একটি সিনেমা। তো এই সিনেমার এই কাহিনী নিয়ে একটি কথা না বললেই নয়। আমি যখন সিনেমাটি যখন এই ট্রেলার বা টিজার বা অন্যান্য যে গানগুলো যখন মুক্তি পেয়েছিল বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমগুলোতে, এবং তাদের যে প্রচার মাধ্যমগুলো রয়েছে বিশেষ করে ইউটিউবে, তো সেখানে সিনেমার ট্রেলার, টিজার, গান দেখে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন, এবং সিনেমাটিও প্রথম দিন দ্বিতীয় দিন দেখে আমি নিজেও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দর্শকদের কিছু অভিব্যক্তি পেয়েছি বা পাবলিক রিয়াকশন পেয়েছিলাম। সেখানে দেখছিলাম যে অনেকেই বলছিলেন যে সিনেমাটি কাহিনী নিয়ে, যেটা অন্যান্য দেশের সিনেমার একটি কাহিনীকে ঘিরে বা সেটার একটি ছায়াকে ঘিরে, বা এই সিনেমাটি হয়তো বা মৌলিক না। তো আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, আমি যখন সিনেমাটি দেখতে গিয়েছিলাম প্রায় 2 মিনিট, প্রায় 2 ঘন্টা 26 মিনিটের সিনেমাটি ছিল দৈর্ঘ্য সময়টা বা লেন্থ টাইমটা। তো এই সিনেমাটি দেখে যখন আমি দেখতে গিয়েছিলাম, তখন আমি এই জিনিসটাই ভাবছিলাম যে আসলে কোন কোন বিষয়গুলো আসলে ছিল। তো কাহিনীতে আমি ব্যক্তিগতভাবে আসলে কোনো হিন্দি সিনেমার সরাসরি সিনেমাকে বেস করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে, বা
অন্য সিনেমার কাহিনী নকল করে সিনেমাটা তৈরি করা হচ্ছে, এরকম সরাসরি কোনো সিনেমা নেই। এটি মৌলিক কাহিনীরই বলা চলে, এবং অন্তত আমার দেখা কোনো সিনেমার সঙ্গে বা কোনো বিদেশি সিনেমার সঙ্গে এই ধরনের কোনো মিল আমি খুঁজে পাইনি। তবে হ্যাঁ, সিনেমার বেশ কিছু দৃশ্য কিছু হিন্দি সিনেমা এবং কিছু আপনার কিছুদিন আগেও মুক্তি পেয়েছিল কয়েকটি সিনেমা, বেশ আলোচিত ভারতীয় মাধ্যমের যে সিনেমাগুলো রয়েছে, কেজিএফ ছিল, অ্যানিমেল ছিল, এবং আরও একটি সিনেমার কথা বললে এই মুহূর্তে আসলে মনে করতে পারছি না। তো সেই সিনেমাগুলোকে বেস করে বলা হয়েছে। বিষয়টা ঠিক এরকম না, কিছু দৃশ্য আসলে আম, ওই সিনেমাগুলোর মতো মিলে যায় বা মিল ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ ওই সিনেমাগুলো আসলে খুব সম্প্রতি মুক্তি পেয়েছিল, যার কারণে দর্শক তার আসলে এই সাদৃশ্যটা আসলে খুঁজে পেয়েছে। আমিও কিছু কিছু দৃশ্যে এটা আমি সাদৃশ্য পেয়েছি, বাট সাদৃশ্যটা খুঁজে পেলেও কিন্তু আমার আনন্দ কিন্তু কোনোভাবেই, বা আমার এই বিনোদনের যে মাধ্যম সিনেমা যেটা নেওয়ার জন্য আমি গিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু এই বিনোদন নেওয়ার ক্ষেত্রে বা আনন্দের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যত্যয় ঘটেনি। কারণ আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু এই সিনেমাগুলো কিন্তু দর্শকদের মধ্যে কিন্তু ভালো সাড়া ছিল না। সেক্ষেত্রে এখন বাংলা সিনেমা দীর্ঘ দর্শকের সারি এবং দীর্ঘ টিকিটের যে লাইনটা ছিল, সেখান থেকে দর্শক কষ্ট করে টিকিট সংগ্রহ করে এখন বাংলাদেশের সিনেমা প্রেক্ষাগৃহ বা সিনেমা হলগুলোতে গিয়ে দেখছে। এটি বাংলা সিনেমার একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি। আরেকটি বিষয় আমি একটু বলবো যে আমাদের এই তুফান সিনেমাটির বাজেট নিয়ে, যে এই বাজেটটি আমি ঠিক যতটুকু আমি জেনেছি যে এটি হয়তো 8 থেকে 10 কোটি টাকা বাজেটের একটা সিনেমা ছিল। এটা আসলে মূল বাজেটটা কত সেটা প্রযোজনা সংস্থা বা নির্মাণকারী সংস্থা তারাই ভালো বলতে পারবেন। তবে একটা বিষয় ঠিক যে নির্মাতা রায়হান রাফি এই বাজেটের মধ্যে দর্শকদের যে ভালো লাগার যে একটা জায়গা তৈরি করে নিয়েছেন, এটি সত্যিই প্রশংসার দাবিদার নির্মাতা রায়হান রাফির জন্য, এবং তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ছোট্ট বাজেটের বা এই স্বল্প বাজেটের সিনেমাটা নিয়েই কিন্তু আমরা দর্শকরা কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু নির্মিত হওয়া অনেক বড় বড় সিনেমার সঙ্গে কিন্তু এটি অনেকেই সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। তো অল্প বাজেটে আসলে দর্শকদের আনন্দ দেওয়ার যে জায়গাটি নির্মাতা রায়হান রাফি তৈরি করেছেন, এই জন্য তো তাকে ধন্যবাদ দিতেই হয়, এবং আমিও তাকে ধন্যবাদ জানাচ্ছি। তুফান সিনেমাটি চিত্রনাট্যটি বেশ গোছলেই ছিল। তবে প্রথম হাফের দিকে আমার কাছে ব্যক্তিগতভাবে একটু মনে হচ্ছিল যে আসলে খুব দ্রুত যাচ্ছিল গল্পটি। তো হয়তো বা এটা হতে পারে, এটা হয়তো বা নির্মাতার নিজস্ব কোনো পরিকল্পনা হতে পারে। কারণ এই তুফান সিনেমাটির গল্পটি কিন্তু শুরু থেকেই শুরু হচ্ছে। কারণ এটি আমি এই রিভিউর একদম শেষে গিয়ে আমি একটি কথা বলবো তুফান সিনেমাটি নিয়ে, যেটি হয়তো বা আপনারা বুঝতে পারবেন। তো প্রথম অর্ধের যে বিষয়টি ছিল, এটি মোটামুটি আমার কাছে একটু ফাস্ট লেগেছে, বাট দ্বিতীয় অর্ধে অর্থাৎ সিনেমার ইন্টারভেলের পরে কিন্তু এটি গল্পের একটি যখন মোড়টা ঘুরিয়ে যায় যে কাহিনীর প্রয়োজনে, এবং সেটি দর্শকদের যে মনোযোগের যে জায়গাটা, সেটা কিন্তু আরও বেশিভাবে কিন্তু আগ্রহ সৃষ্টি করে থাকে, এবং মজাটা কিন্তু সেই তখন থেকেই। তবে একটি কথা বলে নেই, বাংলা সিনেমায় ঈদের ছুটিতে দেখাটির মজাটাই কিন্তু আলাদা। যারা আমার মতো প্রেক্ষাগৃহে বা সিনেমা হলে গিয়ে যারা বাংলা সিনেমা নিয়মিত দেখেন, তারা হয়তো বলতে পারবেন যে শাকিব খান কিন্তু বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন অভিনেতা, এবং ওনার কিন্তু বেশ ভালো একটি দর্শক শ্রেণী আছে যারা তাকে খুব পছন্দ করেন। তো আমি যখন সিনেমা দেখতে গিয়েছি, সিনেমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু দর্শকদের করতালি ছিল, উচ্ছ্বাস ছিল। যে দৃশ্যগুলোতে আসলে হাসি বা কমেডি ছিল, সেখানে তারা হেসেছে। যে দৃশ্যগুলোতে আসলে দুঃখ পাওয়ার কথা, সেখানেও তারা হলে একদম পিনপতন নীরবতা ছিল। এবং যে দৃশ্যগুলোতে আসলে দর্শকদের তালি পাওয়ার ছিল, দর্শকরা কিন্তু সেই সময় কিন্তু বেশ ভালো কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে, এবং হাততালি দিয়ে কিন্তু পুরো হলটা কিন্তু বেশ একটা মুখরিত ছিল। এবং বুঝতেই পারছিলাম যে আসলে দর্শক খুব বেশ ভালো এনজয় করছিল সিনেমাটি। তো দর্শক, এবারে সিনেমাটির কাহিনী নিয়ে আর খুব বেশি কিছু না বলি, যারা এখনো দেখেনি তারা হয়তো বা দেখতে চাইবে। তো যার কারণে সিনেমার কাহিনী নিয়ে আর খুব কিছু বেশি বললাম না, এবং চিত্রনাট্য নিয়ে খুব বেশি বললাম না। এটা যার যার ভালো মন্দের বিষয়গুলো। তবে এই সিনেমাটি যে এখন পর্যন্ত দর্শকদের বেশ ভালো সাড়া পাচ্ছে, এটি বলাই আসলে অনস্বীকার্য। এবং আজকে যখন আমি সিনেমা রিভিউ পর্বটি ধারণ করছি আপনাদের সামনে, বা আপনাদের সামনে যখন আমি হাজির হচ্ছি, তখন কিন্তু প্রায় 2 সপ্তাহের মতো
হয়ে গেছে, এবং তখন পর্যন্ত কিন্তু মাল্টিপ্লেক্স যে সিনেমা থিয়েটারগুলো আছে সিঙ্গেল স্ক্রিনও মোটামুটি হাউসফুল যাচ্ছে। আমি দুই একটা হলে একটু নিজে গিয়ে একটু কথা বলে দেখেছি, বাট মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু এখন প্রায় প্রত্যেকটা শোই প্রায় হাউসফুল। বিশেষ করে বিকেল 3টার পরে যে শোগুলো থাকে সেগুলো কিন্তু অর্থাৎ কার্যদিবস ছাড়াও, ছুটির দিনগুলো ছাড়াও যে কার্যদিবসগুলো থাকে সেখানেও কিন্তু বিকেল 3টার পরে কিন্তু সিনেমাগুলো বেশ হাউসফুল যাচ্ছে। মানে প্রত্যেকটি শোই কিন্তু হাউসফুল যাচ্ছে এই তুফান সিনেমাটির। তো যাই হোক, এবার আসি আমি সিনেমার অভিনেতা এবং অভিনেত্রীদের অভিনয় সম্পর্কে, কারণ আমি আগেই বলেছি আমি এই তিনটা বিষয়কে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর নির্মাতা রায়হান রাফিকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি তার সিনেমার যে গল্প এবং বা কাহিনীর প্রয়োজনে উনি কিন্তু একটি বেশ ভালো আর্টিস্টদেরকে কাজ করেছেন, এবং আমি বলবো যে এটা মাল্টিকাস্ট একটা সিনেমা ছিল তুফান। এখানে যে যে চরিত্রগুলোতে যাকে যাকে প্রয়োজন রায়হান রাফি যেটা মনে করেছে, এবং আমিও যখন দর্শক হিসেবে আমি যখন সিনেমার কাহিনী অনুসারে যখন আমি চরিত্রগুলো আমাদের সামনে আসছিল বা আমার সামনে আসছিল, তখন কিন্তু আমি দেখছিলাম যে আসলে কোন চরিত্রটা কাকে দিলে পারফেক্ট হবে, এবং সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো মুনশিয়ানা দেখিয়েছে রায়হান রাফি, এবং প্রত্যেকটি চরিত্র কিন্তু তিনি হয়তোবা ধরে ধরে করেছেন, এবং যাকে যে চরিত্রটি মানানসই হবে বা মানাবে সেইগুলো বিষয়ে চিন্তা করে হয়তোবা রায়হান রাফি তাদেরকে কাজ করেছেন। তো আমি একটু বলে রাখি, এই সিনেমাতে অভিনয় করেছেন শাকিব খান ছিলেন, নাবিলা ছিলেন, মিমি চক্রবর্তী ছিলেন, সালাউদ্দিন লাবলু ছিল, গাজী রাকায়েত ছিলেন, মাসুদুজ্জামান সেলিম ছিলেন, মিশা সওদাগর ছিলেন, এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রী ছিলেন যাদের আসলে সবার নাম আসলে এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে যারাই ছিলেন একদম মূল চরিত্র থেকে একদম পার্শ্ব বা একদম ছোট যে চরিত্র ছিলেন, তারা সবাই তাদের ভালো পারফরমেন্সটাই দেখানোর চেষ্টা করেছেন। কারণ মাল্টিকাস্ট আসলে সিনেমাটা এখন হয় না বললেই চলে, কিন্তু রায়হান রাফি কিন্তু এই তুফান সিনেমাতে কিন্তু অনেক চরিত্রের কিন্তু একটা সমন্বয় ঘটিয়েছেন। এবং আরেকটি বিশেষ চরিত্র আমি না বললেই নয়, আমি চঞ্চল চৌধুরীর কথা বলবো, কারণ আমি কিছুক্ষণ আগে যাদের নাম বলেছি তারাও তো ছিলেন, এবং চঞ্চল চৌধুরী ছিল এই সিনেমার একটি বিশেষ আকর্ষণ বলা যেতে পারে। কারণ শাকিব খান এবং চঞ্চল চৌধুরী এই সিনেমাটির কিন্তু অন্যতম আকর্ষণ, কারণ তারা দুজনেই এই সিনেমার কাহিনী সহ তাদের অভিনয় নৈপুণ্যতায় কিন্তু ছাড়িয়ে গেছে তাদের নিজেকেও। কারণ আমি একটু বলি যে কয়েক বছর আগেও কিন্তু এই সিনেমাগুলো কিন্তু বাংলাদেশের সিনেমাগুলোতে কিন্তু দর্শক খরায় কাটিয়েছে এই সিনেমা হলগুলি, তেমনটা দেখতে যেত না। বিশেষ করে শাকিব খানের সিনেমার থেকেও কিন্তু মানুষ খুব একটা বেশি রেসপন্স করতো না বা ওটা দেখতো না। কিন্তু বিগত আমি দুইটা ঈদ দেখলাম যে এই দুইটা ঈদ থেকে কিন্তু দুইটা ঈদ না, আরও একটু বেশি হবে, কারণ বিগত আমি 2-3 বছর বলি, বিগত 2-3 বছর বললে হয়তো আমার জন্য কথাটা বলতে সহজ হবে। বিগত 2-3 বছর যাবৎ কিন্তু শাকিব খান কিন্তু বেশ ভালো ভালো সিনেমা আমাদেরকে দিয়েছেন, ঈদ এবং ঈদের বাইরেও, ঈদের মধ্যে একটু বেশি। তবে সেক্ষেত্রে এই যে শাকিব খানের যে সিনেমাগুলো আমাদেরকে দিয়েছেন, এই সিনেমাগুলো কিন্তু দর্শক কিন্তু বেশ ভালোভাবে গ্রহণ করেছে, এবং দর্শকদের মনে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু সাড়া ফেলেছে, এবং দর্শকরাও সিনেমা হলে গিয়ে কিন্তু তার সিনেমাগুলো দেখছে। বিশেষ করে যে কয়েকটি সিনেমার কথা না বললেই নয়, প্রিয়তম একটা সিনেমা ছিল, আর তারপরে ছিল রাজকুমার একটি সিনেমা ছিল, এবং এখন তুফান সিনেমাটি ছিল। এবং এই সিনেমাগুলো কিন্তু ট্রেলার এবং টিজার যখন মুক্তি পেয়েছিল সিনেমার মুক্তির আগে, অর্থাৎ ঈদের আগে, তখন কিন্তু প্রায় 2টি গান বোধ হয় এবং সিনেমার টিজার মুক্তি পেয়েছিল, এবং সেই টিজার এবং সিনেমার গানগুলো দেখে কিন্তু দর্শকদের মধ্যে কিন্তু একটা ব্যাপক সাড়া পড়ে যায়, এবং শাকিব খানের সিনেমা দেখার জন্য কিন্তু সবাই মুখিয়ে ছিল যে ঈদে সিনেমার মুক্তি পেলে তো সবাই দেখবে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যা দেখেছি সেখানে এই সিনেমাগুলো কিন্তু যখন মুক্তি পেয়েছে তুফান, তুফান মুক্তি পাওয়ার পরে কিন্তু দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছিল। তো যাই হোক, এই চঞ্চল চৌধুরীর কথা আমি যে কারণে বললাম, চঞ্চল চৌধুরীর আমি ওনার যে কয়েকটি ভালো সিনেমা ছিল, আমি যে কয়েকটি সিনেমা তার দেখা হয়েছে এবং হলে গিয়ে যে কয়েকটি সিনেমা দেখা হয়েছে, তার মধ্যে ছিল মনপুরা ছিল একটি, আয়নাবাজি ছিল একটি, আর একটি সিনেমা ছিল হাওয়া। এই 3টে সিনেমা আমি ওনার হলে গিয়ে আমি দেখেছিলাম। তো সেক্ষেত্রে ওনার যে একটি সিনেমার যে একটি মাধ্যম ছিল, এবং একেবারেই বাণিজ্যিক ধারার সিনেমাতে চঞ্চল চৌধুরী শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন সম্ভবত এই প্রথম। তো সেক্ষেত্রে চঞ্চল চৌধুরী এবং শাকিব খান ছাড়া বোধহয় তুফান
কিছুটা ফিকে হয়ে যেত। তো চঞ্চল চৌধুরী এবং শাকিব খানের জন্য আমি আবারও একটু ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের এই দুজনের জন্যই কিন্তু সিনেমাটি বেশ প্রাণবন্ত ছিল এবং দর্শকদের কিন্তু বেশ ভালো বিনোদন দিয়েছে এই সিনেমাটি। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমি কিছু বর্ষিয়ান কিছু অভিনেতার কথা বলবো। গাজী রাকেয়াত ছিলেন, সালাউদ্দিন লাবলু ছিল এবং সদুজ্জামান সেলিম ছিলেন এবং আমাদের বাংলাদেশের খল চরিত্রে অভিনয় করেছিলেন বা এখনও উনি বেশ জনপ্রিয়। খল চরিত্রে বেশ ব্যাপক আলোচিত একজন অভিনেতা ছিলেন মিশা সওদাগর, উনিও কিন্তু ছিলেন। তো প্রত্যেকেরই কিন্তু অভিনয় একদিন বাণিজ্যিক ছবিতে যতটুকু প্রয়োজন হয় তার ততটুকুই তারা সেরাটাই দিয়েছেন। এটা দেখে ভালো লেগেছে এবং আমি যখন সিনেমা হলে যখন ছিলাম, আহ, প্রায় যে ছবিটি 2 ঘন্টা 26 মিনিট যাবত চলছিল, এটা প্রায় ছিল 2 ঘন্টা 25 মিনিট, একটু হয়তো বেশি ছিল। তো যাই হোক, আমি 2 ঘন্টা 26 মিনিট ধরে নিচ্ছি। তো এই সিনেমাগুলো কিন্তু বেশ দর্শক কিন্তু বেশ ভালো মজা পাচ্ছিল এবং যে দৃশ্যগুলোতে শাকিব খানের হয়তো ফাইটিং দৃশ্যগুলো ছিল বা যেখানে হয়তো বা ক্লাইম্যাক্সের যে দৃশ্যগুলো ছিল, এই দৃশ্যগুলোতে কিন্তু দর্শক বেশ ভালো মজা পেয়েছে এবং তারা করতালি দিয়ে কিন্তু অভিনেত্রীদের কিন্তু একটা স্বীকৃতি জানিয়েছে। আমি জানি না ওই সময় হয়তো বা হলে অন্য কোনো বা সিনেমা প্রোডাকশন টিমে হয়তো বা কেউ ছিল কিনা, তবে যারা যদি থাকতেন তারা হয়তো ভালো বুঝতে পারতেন। আমি নিজেও দেখেছি, আমি নিজেও কিছু বিশেষ দৃশ্যে আমি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম, ভালো লেগেছে। এটা বাংলা সিনেমার জন্য একটি ভালো দিক। তো দর্শক, এবারে আরেকটি বিষয় একটু আসি। তো আমি সিনেমার প্রথমে তো 3টি বিষয় নিয়ে কথা বললাম খুব স্বল্প পরিসরে, কাহিনী, চিত্রনাট্য এবং সিনেমার অভিনেতা অভিনেত্রীদের একটি যে অভিনয় মাধ্যমটা ছিল সেটা। এবং এখন আসি আমি অন্যান্য বিষয়গুলোতে। তুফান সিনেমাতে মোট 5টি গান ছিল, তার মধ্যে 2টি গান তো এই সিনেমা মুক্তি পাওয়ার আগেই এটা ইউটিউবে হয়তো মুক্তি পেয়েছিল, সবাই দেখেছেন। এবং সিনেমার যেদিন আমি দেখেছি সেদিন দেখলাম যে যে 5টি গান ছিল এবং 5টি গানই বেশ উপভোগ্য ছিল, ভালোই লেগেছে। বড় পর্দায় আসলে সিনেমার গানগুলো দেখতে বেশ বরাবরের মতোই ভালো লাগে, তো আমারও ভালো লেগেছে এবং দর্শকও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে যখন গানগুলো চলছিল এবং বড় পর্দায় গানগুলো বেশ ভালোই লেগেছে। তো দর্শক, এবারে আমি একটু আসি নির্মাতা প্রসঙ্গে। রায়ান রাফি, আমি রায়ান রাফির কয়েকটি কাজ আমার দেখার সুযোগ হয়েছে। এর মধ্যে পোড়ামন টুটা আমি দেখেছিলাম, আরেকটি সিনেমা দেখেছিলাম ওনার সুড়ঙ্গ দেখেছিলাম এবং এইটি আমি দেখলাম তুফান। তো এই 3টি সিনেমা আমি দেখেছি এবং এর আগেও কয়েকটি ভালো সিনেমা উনি দিয়েছেন, যার মধ্যে আসলে পরাণ ছিল অন্যতম এবং আরও কয়েকটা ছবি ছিল, বাট আমার হয়তো ব্যক্তিগতভাবে দেখা হয়ে ওঠেনি। বাট আমি যে 3টে সিনেমার কথা বললাম, পোড়ামন টু, সুরঙ্গ এবং এই যেটি দেখলাম যে তুফান, এই তুফান সিনেমাটি আমার দেখা হলো, তো বেশ ভালো ছিল। এবং রায়হান রাফি নির্মাতা হিসেবে তিনি নিজেই নিজেকে হয়তো ছাড়িয়ে যাচ্ছেন, কারণ আমি যে 3টে সিনেমা দেখেছি তার সবগুলো সিনেমা আমার দেখা হয়নি ঠিক, বাট যে 3টে সিনেমা দেখেছি প্রত্যেকটা সিনেমা থেকে তার পরবর্তী যে সিনেমাটি আছে, যেমন সুড়ঙ্গ যে সিনেমাটি ছিল তার থেকে কিন্তু আহ, তুফান সিনেমাটা কিন্তু একেবারে আলাদা এবং বিভিন্ন ধরনের যে কারিগরির দিক থেকে শুরু করে সেগুলো কিন্তু একেবারে আলাদা ছিল এবং বেশ ভালো হচ্ছিল এবং ভালো ছিলও বটে। আমি দেখছিলাম যে সুড়ঙ্গতে যেরকম ছিল, সুড়ঙ্গ থেকে তুফান আসলে কেমন ছিল। তো এবং তার যে বেটারমেন্ট, অর্থাৎ যে উন্নয়নের যে বিষয়টা বা উন্নতির যে বিষয়টা, যে এই সিনেমাতে আসলে কী কী ভালো মন্দ ছিল তা থেকে হয়তো একটু এই তুফান সিনেমাতে একটু আরও ভালো কিছু করার হয়তো চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে হয়তো বা রায়ান রাফিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি উনি এভাবেই কিছু ভালো সিনেমা নির্মাণ করে এগিয়ে যাবে এবং বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু উনি ব্যাপক একটি সাড়া ফেলবেন এবং ভালো সিনেমা নির্মাণ করে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি অবশ্যই কন্ট্রিবিউশন রাখবেন বলে আমি আশা করছি এবং আমি না, প্রত্যেকটা দর্শক আশা করছেন। এবং একটি কথা আমি একটা আপনাকে বলে রাখতে চাই, আমি যখন সিনেমাটি দেখতে গিয়েছিলাম তার আগে কিছু দর্শকদের আমি রিয়াকশন নিয়েছিলাম। আমাকে বেশ কিছু দর্শক আমাকে বলেছিল যে শাকিব খানের ছবি তারা খুব একটা দেখেন না বা দেখা হয় না, কিন্তু রায়হান রাফির জন্য এসছে। তো এটি একটি বড় দিক বলে আমি মনে করছি। এর কারণটা হলো যে আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে বা ভারতে যে কিছু সিনেমা রয়েছে এবং যে সেখানে যে নির্মাতা
প্রতিষ্ঠানগুলোর যারা নির্মাতা রয়েছেন সেখানে কিন্তু সিনেমার আর্টিস্টদের সাথে কিন্তু সিনেমার যে ডিরেক্টর বা নির্মাতাদের একটা আলাদা একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের নির্মাতা রায়হান রাফিও কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি যে উনি একটি আইডেন্টিটি তৈরি করছে, এবং যার কল্যাণে আহ, রায়হান রাফির জন্যই কিন্তু এখন অনেকে সিনেমা দেখতে যাচ্ছে, শুধু পরিচালকের জন্য। বাট আগে যেটা হতো যে অনেক সময় সুপারস্টার আছে কিনা বা ভালো অভিনেতা অভিনেত্রী আছে কিনা বা বড় অভিনেতা থাকলে তারা দেখতে যেত, বা এইটা না থাকলে হবে না বা ওটা না থাকলে হবে না। বাট পরিচালক বা নির্মাতার নাম নিয়ে, হ্যাঁ এটা রায়হান রাফির সিনেমা, এটা হয়তো ভালো হবে, এই জন্য দেখতে আসলাম। তো সেক্ষেত্রে যারা শাকিব খানকে যারা পছন্দ করেন তারা তো দেখতে আসছেনই, যারা শাকিব খানকে যারা পছন্দ করেন না তারাও কিন্তু দেখতে আসছেন শুধু রায়হান রাফির জন্য। তো এটি একটি ভালো দিক বলে আমি মনে করছি। এবং অনেক কথাই হয়ে গেল, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি না আপনারা দেখছেন কিনা, তবে আশা করছি আমার সঙ্গেই থাকবেন আপনারা এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আরেকটি বিষয় যে সুরঙ্গ তুফান সিনেমাটি কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো ছিল বেশ ভালো ছিল, প্রাণবন্ত ছিল, এবং গানগুলো চমৎকার ছিল। আমি কিছুক্ষণ আগে বললাম সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বেশ ভালো থাকার কারণেই সিনেমার বিভিন্ন দৃশ্যগুলো কিন্তু বেশ ভালোভাবে উতরে গেছে। তো এটি একটি ভালো দিক। সাধারণত বাংলাদেশের সিনেমাগুলোতে আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোতে আসলে খুব একটা যত্নের ছাপ পাওয়া যায় না বা খুব একটা কাজের ছাপ পাওয়া যায় না, যেটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যই কিন্তু অনেক সিনেমা আমি দেখেছি যেগুলো গল্প ভালো ছিল, যেগুলো স্ক্রিন প্লেটা ভালো ছিল, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এই ধরনের কারিগরি যে দিকগুলো ছিল সেইগুলো জন্য হয়তো বা সিনেমাটি হয়তো বা ফিকে হয়ে গেছে বা তেমন একটা জনপ্রিয়তা পায়নি, এবং এই সিনেমার কালার গ্রেডিংটাও ছিল বেশ ভালো, উপভোগ্য ছিল আর কি। বড় পর্দায় কিন্তু খুব একটা বেশি খারাপ লাগেনি আমাদেরকে, বা এটা আমাদেরকে বলছে এই কারণে যে দর্শক যখন উচ্ছ্বাস প্রকাশ করছিল সিনেমার প্রত্যেকটা দৃশ্যেই, যে যে দৃশ্যগুলোতে তারা উপভোগ করছিল, তো সেক্ষেত্রে যখন বড় পর্দা দেখছিলাম এটাকে সিনেমায় কিন্তু মনে হয়েছিল। এবং সিনেমার যে একটা কালার গ্রেডিং থাকে এবং সিনেমার যে একটি বড় অ্যাঙ্গেল থাকে, এবং একটি কথা আমি বলে রাখি, এই সিনেমার যে সেটে শুটিং করা ছিল সেই সিনেমার সেটটা ছিল অনেক বড় একটা সেট ছিল এবং বিশাল একটা সেট ছিল, এবং এই সিনেমার সেটগুলো কিন্তু বেশ বিশ্বাসযোগ্যই আমার কাছে মনে হচ্ছিল। সাধারণত কিন্তু অন্যান্য যে বাংলাদেশের সিনেমাগুলো থাকে সেই সিনেমাগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের সেট কিন্তু সাধারণত দেখা যায় না। বাট যতটুকু সিনেমার বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী নির্মাতা এটি করিয়ে দেখেছেন। তবে আমি যতটুকু জানতে পেরেছি এটা 8 থেকে 10 কোটি টাকা, আমি যদিও নিশ্চিত না, বাট আমি যোগাযোগ মাধ্যমে বা একটি কনফারেন্সে দেখেছিলাম যে 8 থেকে 10 কোটি টাকার মধ্যে সিনেমাটি নির্মাণ হয়েছিল। তো সেইভাবে দিক থেকে যদি আমি চিন্তা করে দেখি তাহলে সেক্ষেত্রে বলবো যে এত স্বল্প বাজেটে ওই সিনেমাটি একটি ভালো একটি নির্মাণ ছিল। দর্শক এখন আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো তুফান সিনেমাটি যদি আমি রেটিং করতে বলা হয় আমাকে, আমি সিনেমাটি দেখে এটা কি 5-4.5 দেব। এটা এটা আমার ব্যক্তিগত মতামত। আর তুফান সিনেমাটি বেশ ভালো উপভোগ্য ছিল। দর্শক আমি এই ভিডিও শুরুতে বলেছিলাম যে তুফান সিনেমাটি একটি মজার একটা বিষয় আছে যেটা আমি এই আমার ভিডিওটির শেষে বলবো। তো যাই হোক, এই তুফান সিনেমার কিন্তু মূল যে ক্লাইম্যাক্সে যে দৃশ্যটি ছিল একদম এটা শেষে এসে দর্শকরা দেখতে পায়, যখন অনেক দর্শকই হল থেকে আসলে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এরপরেই আসলে সিনেমাটির একটি মূল ক্লাইম্যাক্সের দৃশ্য আসে, যেটিতে আসলে তুফান 2 সিনেমাটি হতে আসবে। তুফান 1 ছিল একটি সিরিজের একটি প্রথম পর্ব ছিল, এবং তুফান 2 সিনেমাটা আসবে, এবং সেখানে কিছু ক্লাইম্যাক্সের দৃশ্য দিয়ে তুফান 2 লোডিং লেখা ছিল সিনেমার এই সিনেমার যে পর্দায় ভেসে এসেছিল। এবং এই দৃশ্যটি হলে থাকা অবস্থায় যে দর্শক যারা আমরা ছিলাম তারা কিন্তু বেশ মজা পেয়েছে এবং ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছে। আমি নিজেও উচ্ছ্বসিত ছিলাম যে আসলে এই ক্লাইম্যাক্স দৃশ্য দিয়ে, যেটি আমরা ভারতের যে সিনেমাগুলো থাকে সেখানে আমি এই ধরনের এন্ড ক্রেডিট দৃশ্যগুলোতে আসলে দেখা হয়ে থাকে, তো সেখানে রায়হান রাফি এই ধরনের একটি চমক দর্শকদের জন্য দিয়েছেন। এই জন্য আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি তার নির্মাণের এই কলাকৌশলের জন্য। তো যাই হোক, আমি ভিডিও প্রায় সব শেষেই চলে আসছি। এখন যে কথাটা বলবো সেটি হলো যে আমি আগেই বলেছি যে সিনেমাটি দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। তো বাংলা সিনেমাতে রায়হান রাফি চেষ্টা করেছেন, এবং এর যে প্রযোজনা সংস্থা ছিল এবং যে প্রযোজক ছিল শাহরিয়ার শাকিল, ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো এইখানে এই সিনেমাগুলো উনি নির্মাণ করে বাংলাদেশের দর্শকদেরকে আবার হলমুখী করছে, এবং বিনোদনের জন্য দর্শক আবার হলমুখী হচ্ছে, এটি বাংলা সিনেমার জন্য একটি ইতিবাচক দিক।
কারণ কয়েক বছর আগেও বাংলাদেশের সিনেমা থেকে কিন্তু দর্শক একরকম মুখ ফিরিয়ে নিয়েছে। এখন সেই সিনেমা দেখার জন্য কিন্তু দর্শক আবার হলমুখী হচ্ছে। অনেক বিশাল টিকিটের লাইন থেকেও কিন্তু টিকিট সংগ্রহ করে কিন্তু দর্শক সিনেমা দেখছে। এবং আমি দেখেছি ঈদের দু একদিন পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ব্ল্যাকেও টিকিট বিক্রি করতে দেখা গেছে, যেটি কিন্তু বিগত কয়েক বছরে কিন্তু এরকম দৃশ্য চোখে পড়েনি। এবং কিছু কিছু সিনেমা হলগুলোতে কিন্তু দর্শকদের ব্যাপক ভাঙচুরও করেছে টিকিট না পাওয়ার জন্য বা ব্ল্যাকে টিকিট বিক্রি করার জন্য। তো এটা সত্যি দুঃখজনক। আমি প্রত্যেককেই আমি সিনেমা সংশ্লিষ্ট সবাইকে একটু অনুরোধ করব যে আপনাদের এখন দর্শক হলমুখী হচ্ছে, আপনাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমরা সিনেমা দিচ্ছি, আমি নিজেও একজন দর্শক। তো সেই সিনেমা ক্ষেত্রে আপনারা নির্মাণ করছেন, সেটা প্রেক্ষাগৃহে বা সিনেমা হলে মুক্তি দিচ্ছেন, আমরাও সেটি ভালো মনে করে দেখতে চাচ্ছি। বাট আসলে কোনোভাবেই কাম্য না যে আসলে এটি সিনেমার টিকিট নিয়ে আসলে জটিলতা তৈরি হোক। তো সিনেমার টিকিট নিয়ে যারা জটিলতা তৈরি হচ্ছে বা তৈরি হয়েছিল, সেগুলো নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা হয়তো বা দেখবেন, হল কর্তৃপক্ষ দেখবেন, এবং সিনেমা যারা নির্মাণ করে তারা মুক্তি দিয়েছেন বা প্রযোজনা সংস্থা তারাও দেখবেন। দর্শক যখন হলমুখী হয়েছে এখন, তো এই হলমুখী দর্শকদের যদি আবার বেশ জটিলতায় পড়তে হয়, সেক্ষেত্রে ব্ল্যাকে টিকিট হোক বা টিকিট সংগ্রহ করার প্রসেসটা হোক বা যে কোনো ক্ষেত্রে হোক বা হলের পরিবেশগত দিক থেকে হোক, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আশা করি সবাই এটা দেখবেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট। এবং এটা আমার মনে হয় যে এটি বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি ভালো একটি দিক বলে আমি মনে করবো। কারণ যে সিনেমা হলগুলোতে দর্শক টাকা কেটে সিনেমা দেখছে, সেখানকার পরিবেশ যদি ভালো না হয়, সেখানে টিকিট সংগ্রহের পরিবেশও যদি ভালো না হয়ে থাকে, তাহলে দর্শক হয়তো বা আবারও হল বিমুখ হতে পারে। তো সেক্ষেত্রে একবার দর্শক হল বিমুখ হয়ে গেলে সেক্ষেত্রে যত ভালো সিনেমাই আসুক না কেন, সেক্ষেত্রে হয়তো বা আর ওই ক্ষেত্রে দর্শকদের ভালোবাসাটা হয়তো বা নাও হতে পারে বা নাও পেতে পারে। কারণ দর্শক একবার হল বিমুখ হয়ে গেলে দর্শকদের হলে ফিরিয়ে আনাটা অত্যন্ত কঠিন। তো তা হোক, তা কিন্তু তবুও এখন বর্তমানে মানুষ হলে ফিরছে বিনোদনের জন্য, হল সিনেমা দেখছে, বাংলা সিনেমা দেখছে, এটাই বাংলা সিনেমার জন্য একটি ভালো দিক আশা করছি। তো দর্শক, আজকে আমি একদম ভিডিওর সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। তুফান সিনেমাটি কেমন লেগেছে আমি আপনাদেরকে জানালাম, এবং যতটুকু পেরেছি আমি তুফান সিনেমা নিয়ে যতটুকু বুঝেছি আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি এবং কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। এই ভিডিও যখন দেখবেন তার কমেন্টের মাধ্যমে আপনাদের সিনেমাটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে পারবেন। দর্শক, আজকে এই ভিডিওটি এখানে আমি শেষ করছি। তবে হ্যাঁ, এই ভিডিওটি শেষ করার আগে আমি একটি কথা বলছি, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আগামী পর্বে দেখা হবে। আল্লাহ হাফিজ।